হ্যালো, ফিউচার লাইফের টাইম চলে এসছি। এইবারে ফিউচার লাইফটা একটু অন্যরকম, কারণ কালকেই বলেছিলাম, আমার টাইম লাইনে বলা ছিল যে ফিউচার লাইফের টপিক কি একটা ছবি দিয়ে বলা ছিল, যেটা প্রথম যে দুজন ঠিক আনসার দেবেন তাদের জন্য এসডি ক্যাপিটালের তরফ থেকে একটা অফার থাকবে। তো যে দুজন সেই প্রথম সঠিক উত্তর দিয়েছিলেন, পল্লব দত্ত এবং সামন্ত সেন, ওনাদের দুজনের কাছেই এসডি ক্যাপিটালের তরফ থেকে একটা স্পেশাল অফার চলে গেছে। তো ছিল ওনারা যেটা একদম ঠিকঠাক গেস করেছিলেন সেটা হচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যানিং। ছবিটা যেটা ছিল সেটা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডিয়াতে কিভাবে বাড়ছে। মেডিকেল সায়েন্স অ্যাডভান্স হচ্ছে, আমরা ইন্ডিয়ার মানুষরাও ইন জেনারেল সবাই কম বেশি মেডিকেল ফেসিলিটিস অ্যাভেল করতে পারি। অবভিয়াসলি আরবান এরিয়ায় বেশি পারি, রুরাল এরিয়ায় অতখানিটা অবস্থা নয়। তা সত্ত্বেও যদি দেখা যায় 80 যখন লাইফ এক্সপেক্টেন্সি ছিল 50-52, আজকের দিনে কিন্তু সেইটা প্রায় 70-তে এসে গেছে। এবং আরবান এরিয়ায় অবভিয়াসলি তার থেকে অনেক বেশি, আরবান এরিয়ায় 80 তো হরবকত। তাহলে গল্পটা কি দাঁড়ালো? রিটায়ারমেন্ট কিন্তু 58 বা 60-তে, তার মানে পোস্ট রিটায়ারমেন্ট কম বেশি 20-25 ইয়ার্স আমাদের লাইফটা চলে। এবং প্রতিটা মানুষ যে লাইফস্টাইল মেনটেন করেন রিটায়ারমেন্টের আগে পর্যন্ত, রিটায়ারমেন্টের পরে সেই লাইফস্টাইল থেকে ঝট করে চেঞ্জ করাটা খুব কমফোর্টেবল সিচুয়েশন নয়। কোনো মানুষই চট করে নিজেকে ডাউনগ্রেড করতে পারেন না, কিন্তু মান্থলি যে পে চেক সেটা কিন্তু থেমে যায়। এইবারে উপায় কি? ব্যাংকের ইন্টারেস্ট রেট ক্রমশ কমছে, বিভিন্ন রকমের যে সেভিংস স্কিমগুলো আছে সেগুলোতে অসুবিধা। এবার একটা জিনিস বলি, আমি সবসময় চেষ্টা করি একটা কম্প্যারিজন দেওয়ার, যে অন্যান্য কান্ট্রিতে কি অবস্থা। আমি এইটা বলার চেষ্টা করি তার কারণ আমি ইউকেতে বসে বা ইউএসএতে যে জিনিসটা দেখেছি বা দেখছি, ইন্ডিয়া কিন্তু এক্স্যাক্টলি একইভাবে আনফোল্ড করছে। এই যে ব্যাংক ইন্টারেস্ট কমে যাওয়া, এটা ইন্ডিয়ায় এই ট্রেন্ডটা হয়তো লাস্ট 10-15 বছর শুরু হয়েছে। আমি যেখানে বসে আছি বা ইউএসএতে বা ওয়েস্টার্ন ইউরোপের কান্ট্রিতে আরও 20 বছর আগে শুরু হয়েছে। তো ইন্ডিয়া এই গ্রাফে লেট স্টার্ট করেছে, কিন্তু গ্রাফটা একই। সেই জন্য আমার পক্ষে এটা বলা খুব সুবিধা হয় যে যে জিনিসটা আমি দেখছি, আমি জানি নেক্সট 5 ইয়ার্সে ইন্ডিয়া এটাই হতে যাচ্ছে, কারণ এইভাবেই ইকোনমি গ্রো করে, পাথটা এটাই। তো আমি যেখানে আছি সেখানে লাইফ এক্সপেক্টেন্সি অবভিয়াসলি আরও বেশি, ইউএসএ বা ওয়েস্টার্ন ইউরোপে আরও বেশি লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডিয়ার তুলনায় এই সব দেশে। তা এই সব দেশের মানুষরা কিভাবে চালান? প্রথমে একটা জিনিস বলে নিই, স্টেট পেনশন বা ফেডারেল পেনশন এই ব্যাপারগুলো কিন্তু এখানে আছে, খুব বেশি করে আছে। যতদিন যে চাকরি করে তার থেকে একটা এনআই বা 401 যে কোনো ফরম্যাটে টাকাটা কাটা হয়, গভর্নমেন্ট সেই টাকাটা থেকে পেনশন দেয় রিটায়ারমেন্টের পরে। আমাদের দেশে গভর্নমেন্ট সার্ভিসে যারা আছেন তারা ছাড়া বাকিদের জন্য কিন্তু এই সুবিধাটা নেই, প্রাইভেট সেক্টরে এই সুবিধাটা নেই। এখানে কিন্তু যেখানে এমপ্লয়েড হন না কেন তার জন্য এই সুবিধাটা আছে। যতদিন চাকরি করছেন ততদিন আপনি 401 বা এনআইতে টাকা দিতে বাধ্য, এবং রিটায়ারমেন্টের পর আপনাকে মাসে মাসে একটা টাকা গভর্নমেন্ট দেবে। আপনারই টাকা কেটেছে বলতেই পারেন, কিন্তু এন্ড অফ দ্য ডে আপনাকে কিছু একটা দেবে। এছাড়াও এখানে প্রাইভেট সেক্টরে প্রত্যেকটা বড় কোম্পানি বা মিড সাইজ কোম্পানি তাদের নিজস্ব পেনশন স্কিম থাকে। এমপ্লয়িরা সেই পেনশন স্কিমে কন্ট্রিবিউট করে তার সঙ্গে, যাতে করে রিটায়ারমেন্টের পর স্টেট পেনশন বা সেন্ট্রালের পেনশনের উপরে আরও কিছু পেতে পারে তার বন্দোবস্ত করে নেয়। যেরকম আমি যেখানে আমার ডে জবটা যেখানে ব্রিটিশ পেট্রোলিয়াম, তাদের সঙ্গে এজিয়ান এর ট্রাই আপ, এজিয়ান একটা পেনশন ফান্ড কোম্পানি। তো এইখানে আমার মাসে মাসে টাকা কাটা যায় এবং সেইখান থেকে আমাকে পোস্ট রিটায়ারমেন্ট কিছু দেবে। এইবারে আমাদের দেশে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টে, মানে প্রান্তিক বাংলায় গভর্নমেন্ট সার্ভিসে যারা আছেন তারা ছাড়া কারোর কিন্তু পেনশন সেই অর্থে নেই। না তো স্টেট কিছু দেয়, না তো সেন্ট্রাল কিছু দেয়, একমাত্র হচ্ছে পিএফ। এবার পিএফেও কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে অফ লেট, কতটা খেয়াল করেছেন কতটা খেয়াল করেননি আমি জানি না।
আমি কভার করার চেষ্টা করব। কিন্তু এবার বক্তব্য হচ্ছে যে ডেডিকেটেড সেই অর্থে পেনশন স্কিম নেই। বুড়ো বয়সে কিন্তু মানুষের রোগ জ্বালা বাড়ে, মেডিকেল এক্সপেন্ডিচার হু হু করে বাড়তে থাকে। আমার বাবা দিনে প্রায় 10টা ওষুধ খান। তো মেডিকেল এক্সপেন্ডিচার হু হু করে বাড়ছে। সরকারি চিকিৎসা ব্যবস্থার কথা যত কম বলা যায় ততই ভালো, সে তার উপর বিশেষ ভরসা রাখি না আমরা কেউই। বাঁচতে হবে 20-25 বছর, মেডিকেল এক্সপেন্ডিচার বাড়ছে, সেই অর্থে গভর্নমেন্ট নন গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য সেই অর্থে পেনশনের বন্দোবস্ত নেই। এবং একটা মেজর কালচারাল চেঞ্জ হয়েছে। 2 জেনারেশন আগেও এটা খুব অবভিয়াস কোয়েশ্চেন ছিল যে বুড়ো বয়সে কে খাওয়াবে? কেন ভাই, ছেলে খাওয়াবে না, মেয়ে খাওয়াবে না? মেয়ের ব্যাপারটা তো যাই হোক, সেটা সেই ডিসকাশনে আমি যাচ্ছি না। কিন্তু বুড়ো বয়সে ছেলে খাওয়াবে এরকম একটা বক্তব্য ছিল। আমাদের জেনারেশনে মানে আমাদের বাবা মারা সেই এক্সপেকটেশন রাখেন না, আমরা তো আরোই রাখি না। তাহলে সেক্ষেত্রে মানে স্বনির্ভর হওয়া ছাড়া কোনো অপশান নেই। পোস্ট রিটায়ারমেন্ট কি হবে সেই প্ল্যানিংটা নিজেকেই করতে হবে। না স্টেট সেই অর্থে পাশে আছে, মেডিকেল ফেসিলিটিস সেই অর্থে নেই যেখানে রোগ জ্বালা বাড়লে খুব কিছু সাপোর্ট পাবেন, প্রাইভেট মেডিকেলই ভরসা। নিজের সন্তানের কাছ থেকে হাত পাতা প্রায় আউট অফ কোয়েশ্চেন। তো সেই অবস্থায় দাঁড়িয়ে রিটায়ারমেন্ট প্ল্যানিং ব্যাপারটাকে সিরিয়াসলি নেওয়ার মতন টাইম এসছে বলেই আমার মনে হয়। এবার কথা হলো রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ে প্রথম জিনিস, ইটস নেভার টু আর্লি টু স্টার্ট। ইনফ্যাক্ট যত আর্লি শুরু করবেন তত সুবিধা। এই ক্ষেত্রে একদম আ স্টিচ ইন টাইম সেভস 9 কথাটা খেটে যায়। কেউ যদি 55 ইয়ার্স এজে গিয়ে ভাবেন যে আর 3 বছর বাকি আছে তখন রিটায়ারমেন্ট প্ল্যানিং করবো, মরিবাচি করে অনেকগুলো টাকা বাঁচালেও আপনি কিন্তু টাইম ভ্যালু অফ মানি ব্যাপারটা মিস করে যাচ্ছেন। টাইম ভ্যালু অফ মানি কিছুই না, আজকে ইনভেস্ট করলে কম্পাউন্ড ইন্টারেস্ট বা রিটার্ন যেভাবে বাড়ে, অন্যান্য যে কোনো ইনভেস্টমেন্ট ভেহিকলের ক্ষেত্রে রিটার্ন যেভাবে বাড়ে, এই বছর আপনি যে টাকাটা মোদ্দা কথা খাটালেন তার এগেনস্টে যে টাকাটা পেলেন, পরের বছর এই যে এক্সট্রা টাকাটা আপনি ফার্স্ট ইয়ার আর্ন করেছেন সেটা কিন্তু রিইনভেস্ট হয়ে যায়। তো এই করে করে আস্তে আস্তে কম্পাউন্ড হতে থাকে টাকাটা। কিন্তু আপনি যদি খুব লেটে গিয়ে শুরু করেন সেই সুবিধাটা আপনি পাচ্ছেন না। অ্যাট দ্য এজ অফ 55 যদি আপনি রিটায়ারমেন্টের কথা ভাবেন, তখন আপনার হাতে যা সময় তাতে একটা বিশাল লামসাম টাকা জমাতে পারলেও এই টাইম ফ্যাক্টরটা আপনার এগেনস্টে অলরেডি চলে গেছে। আপনার হাতে 3 বছর 5 বছর সময় আছে। অন দ্য আদার হ্যান্ড যদি কেউ 50-তে শুরু করে বা 45-এ শুরু করে বা 40-তে শুরু করে, তার হাতে কিন্তু অনেকটা টাইম। সে কম টাকা দিয়ে শুরু করলেও হিসাব করে দেখবেন আখেরে তার যখন রিটায়ারমেন্টের টাইমটা আসছে তখন তার রিটায়ারমেন্ট পটটা কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে। কেন কি সেই টাইম জিনিসটা সুবিধা পেয়েছে, রিইনভেস্ট করার সুবিধাটা পেয়েছে। সেই জন্য যত তাড়াতাড়ি লাইফে শুরু করা যায় রিটায়ারমেন্ট প্ল্যানিং তত ভালো। অল্প টাকা করে শুরু করা উচিত, খুব কম টাকা দিয়ে শুরু করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু রিটায়ারমেন্ট বহুদূর, রিটায়ারমেন্টের কথা এখন কেন ভাববো, এই করতে করতে যখন ডিলে করবেন তখন এই টাইম ফ্যাক্টরটা দেখবেন এগেনস্টে চলে গেছে। কেউ যদি 55-এ, আবার বলছি 55-এ গিয়ে ভাবেন যে 58 আমার রিটায়ারমেন্ট, 3 বছরে, তখন ওনার হাতে অপশন একটাই যে লামসাম টাকা সরাও এবং ব্যাংকে রেকারিং ডিপোজিট করা বা ওই ধরনের কিছু করা ছাড়া কোনো অপশন নেই সেই মুহূর্তে। ডাইনে বায়ে আর কি অপশন আছে ভাবার মতন সময় নেই, কারণ 3 বছর পরে মান্থলি পে চেকটা বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু সেই মানুষটাই যদি 35-এ বা 45-এ কাজটা শুরু করেন বা ইভেন 50-তেও শুরু করেন, তখন কিন্তু আপনি একটা ডাইনে বায় দেখবার মতন টাইম পাচ্ছেন যে আমার কাছে কি অপশন আছে কি অপশন নেই। এইবারে কি অপশন আছে কি অপশন নেই সেই কথাটা যখন আসে তখনই ইমিডিয়েট আসে যে অপশন কি। আমরা সবাই জানি ইকুইটি ইনভেস্টমেন্ট মানে একটা রিস্ক। এসডি ক্যাপিটাল বা আমি পার্সোনালি কোনোদিনও বলি না যে এটা রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট, কিন্তু যখন আপনি রিস্ক বেশি নেবেন তখনই আপনার রিটার্ন বেশি হবে। এটা হচ্ছে ফিনান্সের দুনিয়ার একদম বটম লাইন। আপনি রিস্ক কম মানে আপনার রিটার্ন কম, বেশি রিস্ক মানে বেশি রিটার্ন। কিন্তু বেশি রিস্ক মানে আপনার রিটার্ন ফ্ল্যাকচুয়েটও করবে বেশি। আপনি বেশি রিস্ক নিলে আপনার গেনার হওয়ার চান্স যেমন বেশি, লুজার হওয়ার চান্সও ততটাই বেশি। কিন্তু হিস্টোরিক্যালি ইকুইটি মার্কেট লং হরাইজনে সব সময় 98%, 99% টাইম সবসময় রিটার্ন বেশি দেয় যদি আপনি লং হরাইজনে থাকেন। মানে ইকুইটি মার্কেটে আপনি 6 মাস থেকে বেরিয়ে আসলে আপনার গেনার হওয়ার চান্স যত, লুজার হওয়ার চান্স তত, এবং কোয়ান্টিটিটাও গেন বা লস যেটাই করবেন সেই প্রফিট বা লসের কোয়ান্টিটিটাও অনেকখানিটা ভ্যারি করবে। কিন্তু আপনি 6 মাসের জায়গায় যদি 2 বছর লেগে থাকেন বা 2.5 বছর লেগে থাকেন বা 5 বছর লেগে থাকেন, তাহলে আপনি যে রিটার্নটা পাবেন, টোটাল যে রিটার্ন 5 বছরে আপনি যেটা পাবেন সেটা অন্যান্য যে কোনো ইনভেস্টমেন্ট ভেহিকলের থেকে অনেক বেশি।
সারা পৃথিবীর স্টক মার্কেটের জন্য এটা সত্যি, শুধু ইন্ডিয়া নয়। এইবারে একটা কথা বলি যে পিএফ এর ব্যাপারে একটা কথা বলেছিলাম শুরুতে। আমি জানি না আপনারা নোটিস করেছেন কিনা, যে পিএফ এর উপলক্ষে যে টাকাটা কন্ট্রিবিউট করি আমরা বা কাটা হয় আমাদের থেকে, সেই টাকাটা কোথায় যায়? আমি বারবার ফিউচার লাইফে একটা কথা বলি, টাকা ছাপিয়ে টাকা হয় না। এই নিয়ে একটা আগেও ফিউচার লাইফ করেছিলাম। মানুষের কাছে পৃথিবীতে একমাত্র অপশান হচ্ছে টাকার এগেনস্টে বেশি জিনিস প্রডিউস করার, কারণ ভ্যালু হচ্ছে জিনিসের, খাবারের, জামা কাপড়ের, সার্ভিসের, তার ভ্যালু। টাকাটার, পেপারটার কোনো ভ্যালু নেই। সুতরাং সেই ঘুরে ফিরে পিএফকে কিন্তু ইকুইটিতে ঢুকেছে। 2015-16 থেকে ইন্ডিয়ায় পিএফে যে টাকাটা আপনি জমান, সেই টাকার একটা পার্সেন্টেজ ইকুইটি মার্কেটে, একদম খোলা ইকুইটি মার্কেটেই যায়। নিফটি বা সেন্সেক্সের পিছনে তারা ইনভেস্ট করে। 2015-16 আপনার পিএফ এর 5% যেত, তারপর বেড়েছে 10%, তারপর 15%, আজকের ডেটে খুব সম্ভবত 20%, এবং এটা ক্রমশ বাড়বে। কারণ আমি যেখানে বসে আছি সেখানে ওই এনআই বা 401-এ যে টাকাটা কাটে তার সবচেয়ে বেশি পার্টটা ইকুইটি ইনভেস্টমেন্টে যায়। সুতরাং পিএফ এ টাকা রেখে আপনি ইকুইটি থেকে শতহস্ত দূরে আছেন, এই ব্যাপারটা ভাববেন না। পিএফ এ টাকা রাখা মানেও ঘুরে ফিরে ঘুরপথে সেই টাকাটা ইকুইটি ইনভেস্টমেন্টেই যাচ্ছে। সুতরাং ওয়াই নট ইউ? আপনি যদি আর্লি ইন লাইফ খুব সামান্য টাকা নিয়ে শুরু করেন, তাহলে ইকুইটি মার্কেট আপনাকে লং হরাইজনে যে রিটার্নটা দেবে, সেই রিটার্নটার কোনো রকম কোনো কম্প্যারিজন হয় না। আপনি যদি খুব সেফও খেলেন, খুব সেফ, খুব বুঝে শুনে একদম রিস্ক মিনিমাইজ করে যদি আপনি ইকুইটিতে ইনভেস্ট করেন, কিন্তু লম্বা টাইম 55-এ, প্লিজ রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্য 55 ইয়ার্সে গিয়ে ইকুইটিতে ঢুকবেন না। রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্য ইকুইটিতে ঢুকতে গেলে সবসময় প্রেফার্ড অপশন হচ্ছে অ্যাটলিস্ট 50 বা তার বিলো, কারণ আপনি টাইমটা পাচ্ছেন। বারবার বলি, হাই রিস্ক ইনভেস্টমেন্ট মানেই সেখানে টাইম হরাইজনটা ম্যাটার করে। যত বেশি দিন লেগে থাকবেন তত আপনার সুবিধা। এইবারে বক্তব্য হলো যে আমরা কিন্তু এই জন্য এসডি ক্যাপিটালের তরফে আজকে একটা নতুন সার্ভিস লঞ্চ করছি। আমাদের এই সার্ভিসটা ইনভেস্ট ইন রিটায়ারমেন্ট। এই সার্ভিসটা আমাদের ফ্ল্যাগশিপ যে সার্ভিস, আমাদের যেটা ক্রিয়েট ওয়েলথ সার্ভিস, তার থেকে অনেকটাই আলাদা। এইটা প্রথম কথা, খুব মিনিমাম একটা টাকা নিয়ে এই ইনভেস্টমেন্টটা শুরু করা যায়। আমাদের এটার পিছনে একমাত্র উদ্দেশ্য হলো যে মানুষের সেভিংস প্যাটার্নে একটা চেঞ্জ আনো। হোয়েন ইউ আর ইন ইউর 30s or 40s, তখন থেকে চিন্তা করতে শুরু করুন যে আমাকে রিটায়ার করে 20-25 বছর বাঁচতে হবে এই লাইফস্টাইল মেনটেন করে, এবং সেখানে আমার মেডিকেল এক্সপেন্ডিচার শুট আপ করবে। আমরা এই চিন্তাটা মানুষের মাথার মধ্যে আনতে চাইছি। হ্যাঁ, অবভিয়াসলি একটা বিজনেস মডেল কখনোই এমন হয় না যে তার কোম্পানির বেনিফিট থাকবে না, কিন্তু এন্ড অফ দ্য ডে এইটা আমাদের ফ্ল্যাগশিপ প্রোডাক্টের থেকে অনেকখানিটা আলাদা একটা রেভিনিউ মডেলে কাজ করবে। যারা এখানে সবকিছু দেওয়া থাকবে, জানতে চাইলে নিশ্চয়ই জানবেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে মিনিমাম রিস্ক নিয়ে এবং একটা মিনিমাম টাকা নিয়ে কি করে ইকুইটিতে ইনভেস্ট করে মানুষকে একটা হেলদি রিটার্ন জেনারেট করা যায়, তার জন্যই এই পার্টিকুলার সার্ভিসটা। আমাদের ওয়েবসাইটে সমস্ত ডিটেল হয়তো কাল পরশুর মধ্যে আপডেটেড হয়ে যাবে। ইন দ্য মেন টাইম আপনারা যদি ইন্টারেস্টেড হন, আমাদের মেল আইডি দেওয়া থাকবে এখানে। আমাদের মেল করলে আমরা সমস্ত ডিটেলস পাঠিয়ে দেবো। কিন্তু এসডি ক্যাপিটালের সঙ্গে কাজ করুন বা না করুন, আজকের ফিউচার লাইফে আমার একমাত্র উদ্দেশ্য, প্লিজ এটা নিয়ে চিন্তা করতে শুরু করুন। ইটস হাই টাইম, এটা চিন্তা করতে শুরু করুন। কখনো এই চিন্তাটা মাথায় রেখে লাভ নেই যে রিটায়ারমেন্ট তো বহুদূর। রিটায়ারমেন্ট বহুদূর, সেইটা একটা সুবিধা। যখন রিটায়ারমেন্ট বহুদূর, তখন আপনি ঠিক করে প্ল্যান করতে পারবেন। দোরগোড়ায় দাঁড়িয়ে আছে রিটায়ারমেন্ট, সেই অবস্থায় খুব কিছু অবস্থায় থাকে না। তখন মানুষের এমার্জেন্সি সিচুয়েশনে মানুষ আজ ডাইনে বায়ে কোনো রকম ভাবার অবস্থায় থাকে না। সুতরাং আপনার বয়স যদি ইভেন লেট 20s-এ হয়, 30s-এ হয়, 40s-এ হয়, একটা সামান্য টাকা করে সরাতে আরম্ভ করুন। আপনি এসডি ক্যাপিটালের সঙ্গে কাজ করতে পারেন, আপনি নিজে কাজ করতে পারেন, আপনি যে কোনো অন্যরকম ভাবে কাজ করতে পারেন, কিন্তু রিটায়ারমেন্ট প্ল্যানিংটা শুরু করুন। ইটস হাই টাইম। আমাদের কালচারাল শিফট হয়ে গেছে, যেটা আগে বলেছিলাম। পরের জেনারেশনের ভরসায় আমরা কেউ থাকি না। সুতরাং নিজের দায়িত্ব নিজেরই। 80-85 বছর অবধি বাঁচতে তো হবেই। মেডিকেল সায়েন্স অতটাই এগিয়ে গেছে। সুতরাং ভাবতে শুরু করাই বুদ্ধিমানের কাজ। করোনা এখনো পুরো দমে চলছে। অ্যাস্ট্রাজেনেকার তো ট্রায়াল এই মুহূর্তে থেমে আছে, জানি না কবে রেজিউম করবে, দেখা যাক।
খুব আশা করছি যে ক্রিসমাসের আগে একটা ভ্যাকসিন চলে আসবে। যদি আসে আমরা আশা করি আর কয়েক মাসের মধ্যে নর্মাল লাইফ ফেরত আসতে পারবো। ততদিন পর্যন্ত স্টে সেফ। আমিও বাড়ির বাইরে বেরোলে মাস্ক পরছি, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছি, আপনারাও করুন। উপায় কি বলুন? ভালো থাকবেন, যতটা পারেন সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরের সপ্তাহে। থ্যাংক ইউ অ্যান্ড ওয়ান্স মোর কংগ্রাচুলেশন পল্লব দত্ত, সামন্ত সেন। থ্যাংক ইউ, বাই।